সালাম আলাইকুম। জি ইসলাম। শাহেদ মাহমুদ ভাই কোত্থেকে বলছেন? ভাইয়া। আমি ঢাকা উত্তরা থেকে। আচ্ছা, ভাইয়ের সাথে কি আমার আগে কথা হয়েছিল সম্ভবত? হ্যাঁ, এর আগে কথা হয়েছিল একবার আপনার। ওই যে আমার বাচ্চার সম্বন্ধে বলছিলাম যে এডিএইচডি আছে তার। আচ্ছা, আমাদের আচ্ছা ভাইয়া, বাচ্চা এডিএসডি আছে তাই না? আচ্ছা আচ্ছা। প্লাস ও একটু হাইপার অ্যাক্টিভ, যেটা করে ও সেলফ হার্ট করে। যেমন আচ্ছা, জাতীয় লিখিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এখন ওর বয়সটা কত ভাইয়া? 11। 11। আচ্ছা, স্কুলে যায় ও? কেমন করে না স্কুলে সে আগে যাইতো, এখন তো যাচ্ছে না, কারণ সে সেলফ হার্ট করে। ও একটা আমার বাসার কাছে একটা সেন্টার আছে, ও সেন্টারে যায়। ওকে, মানে আপনি আহ বাসায় সেন্টারে যাচ্ছে কিন্তু থেরাপি দিচ্ছেন কি? মানে কোনো থেরাপি সেন্টারে নাকি বাসায় আপনি? থেরাপি সেন্টার, থেরাপি দিচ্ছি। কি, সরি? থেরাপি দিচ্ছি। ভালো এমন লাগলো। কাম হয় না থাকেন আমাদের সাথে ক্লাসে, ইনশাল্লাহ দেখা যাক কি করতে পারি আমরা আজকে, কিভাবে হেল্প আচ্ছা, করতে ঠিক পারি আছে, আপনাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে। তারপরে ইটা দিয়ে রাখছি ওই যে মিউট কথা বলি এই যে এটা যদি আমি দেই নাম্বার দেখা দিই তো একটু দেখো না মিউট করা লাগবে না এইটা থাকবে ভিডিও লাইক করুন আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমাদের এখানে নতুন আছেন শাহেদ ভাইয়া, আরেকজন দেখা যাচ্ছে ইফতেখারুল আলম। ভাইয়া কোত্থেকে বলছেন ভাইয়া? আজকে আপনারা বোধহয় আপনারা আজকে নতুন আসছেন নাকি? আমাদের আমাদের তো গত 4 দিন যাবতই আমাদের ক্লাস চলছে, 3 দিন যাবত। ভাইয়া কি ইনফরমেশন পাননি বোধহয় না আমাদের গত 3 দিনের ক্লাসগুলোতে? না, পাই নাই যে। আমরা পেজে দিচ্ছি অবশ্য। আচ্ছা, আমরা আসলে গত 3 দিনে আমরা যে বিষয়গুলো আলোচনা, সরি, ইফতেখারুল আলম ভাই, ভাইয়া জি কোত্থেকে জি জি। বলছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু জি, আলাইকুম ভাই। সাতক্ষীরা থেকে ম্যাডাম। সাতক্ষীরা থেকে? যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনাদের উপস্থিতি। ভাইয়া বাচ্চা কি এডিএসডি আছে? উম, জি ম্যাডাম। আপনার আপনার বাচ্চার কি এডিএসডি? এডিএসডি, জি জি ম্যাডাম। আচ্ছা, তো হাইপার বয়সটা কত? অ্যাক্টিভ। বয়সটা কত তার? ওর বয়স 7 বছর ম্যাডাম, 7 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের জন্য তো পারফেক্ট। আমাদের তো আরো যে প্রথম দিকে যে ক্লাস হলো মনোযোগ সমস্যা, এটা তো খুব বেশি দরকার ছিল আসলে আপনাদের জন্য। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট আবার করতে পারবেন। আমাদের গত 3 দিনে যে ক্লাসগুলো হয়েছে, আমি জাস্ট একটু ইনফরমেশনটা দিয়ে রাখি। মনে করেন মনোযোগ সমস্যার ক্লাসগুলো ছিল, যেটা এডিএইচডি বা হাইপার একটি বাচ্চার জন্য খুব বেশি জরুরি। তারপর আমরা একটু যেমন থেরাপিউটিক বিষয়গুলোতে একটু আইডিয়া দিয়েছিলাম, যেমন ব্যালেন্স বোর্ডের কথা বলেছি। তারপর দেখা যাচ্ছে আমরা গতকালকে ছিল আমাদের আই কন্টাক্ট সমস্যা, যে বাচ্চারা আই কন্টাক্ট করতে চায় না তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় দিনে ছিল আমাদের ঘুমের সমস্যা নিয়ে।
যে বাচ্চাদের ঘুমের রুটিন ঠিক না, ঘুমের অস্থিরতা, ঠিক সময়ে ঘুম যায় না। তারপর হচ্ছে আর্লি ইন্টারভেনশন, এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় দিনে আলোচনা ছিল। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। যারা আসবে তারা আসবে ইনশাল্লাহ। হ্যালো, এই যে একটা খারাপ নিয়ে যেটা ঠিক করে লাগাইতেছি। খান লিয়ে আনছে একটু যেটা বাইরে আছে আপু, আপনি একটু মিউট করে কথা বলতে হবে। যে যারা কথা বলছেন একটু মিউট করে কথা বলেন। আচ্ছা, আমি একটু শুরু করি। আসেন আমরা আমরা একটু আলোচনা করি। আমরা তো সবাই মোটামুটি এডিএসডি বিষয়টা ভালো করে জানি সবাই, যেহেতু আপনাদের বাচ্চাদেরকে হ্যান্ডেল করছেন। এডিএসডি হচ্ছে আপনার অতি চঞ্চল এবং অমনোযোগী, নর্মালি আর কি। এটা তো সবার ক্ষেত্রে তো এই লক্ষণগুলো আছে, স্বাভাবিক। আরো কিছু লক্ষণ থাকে, আমরা আসলে লক্ষণগুলো একটু দেখবো, ওই লক্ষণগুলো দেখবো এবং আমাদের কি করণীয় থাকতে পারে আমরা সে বিষয়গুলোতে শেয়ার করব। হয়তো আপনারা অনেক কিছুই করছেন, আমার সাথে আপনাদের মিলতেও পারে, আবার হয়তো যদি এক্সট্রা কিছু বলে থাকি তাহলে সেটা আপনাদের উপকার হবে। এইটাই হচ্ছে আমার মানে ক্লাসের উদ্দেশ্য। তো এডিএসডি হচ্ছে আমরা যেটা বুঝি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা মনোযোগের ঘাটতি এবং অতি চাঞ্চল্য। এটি এক ধরনের মানসিক অবস্থা যখন বাচ্চারা নির্দিষ্ট কোনো কাজে মনোনিবেশ করতে পারে না এবং অল্পতেই তার মধ্যে চাঞ্চল্য দেখা যায়। গড়ে 7 বছরের বাচ্চাদের মধ্য থেকেই এই মানসিক অবস্থাটি দেখা যায়। তবে কিছু বিষয় বা লক্ষণ আমাদের জানা থাকলে আমরা আন্দাজ করতে পারবো একটি শিশুর এডিএসডি হয়েছে কি না, এই জিনিসটা আমরা বের করতে পারবো। আসলে আমরা একটু লক্ষণগুলো দেখি। যেমন এডিএসডি যাদের থাকে তাদের মধ্যে অন্যতম লক্ষণ হলো অন্যদের কথা বা কোনো নির্দেশ খেয়াল না করা। সে তার মতো করে চিন্তা করে। দেখা যায় তাকে কোনো কাজ করতে বলা হয়েছিল, কিন্তু সেটি সে না করে নিজের মতো অন্য একটি কাজে সে ব্যস্ত হয়ে যায়। আরেকটি লক্ষণ আমরা দেখি অন্যদের কাজের মধ্যে হুট করে ঢুকে পড়া। এই কাজটা নর্মালি বাচ্চারা বাবা মায়ের সাথে করে বেশি। দেখা যাচ্ছে একজন হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত, বা কেউ হয়তো গুরুত্বপূর্ণ কথা বলছেন। এডিএসডি আক্রান্ত শিশুরা এগুলো বুঝে না, এই মানে গুরুত্বটা বুঝে না, তারা অগ্রাহ্য করে, পরিস্থিতিটাকে অগ্রাহ্য করে, তখন সে ইচ্ছে করে ওই ব্যক্তির সাথে সে তার কথা বলার জন্য সে ঢুকে যায়, বলতে চেষ্টা করে, যেটা সে নর্মালি বাবা মায়েদের সাথে বেশি করে, অন্যদের সাথে বা হয়তো বন্ধু বান্ধবের সাথে করে, যেটা হয়তো আমরা একেবারে যারা অ্যাডাল্ট হয়ে যায় তাদের মধ্যে এটা বেশি, এটাও দেখি আর কি, অ্যাডাল্টদের মধ্যে বেশি দেখি আমরা। তাদের মধ্যে চারপাশে কি ঘটছে সে ব্যাপারে তার মনোযোগ থাকে না এবং তারা মনে রাখতেও পারে না। তার মধ্যে উত্তেজনা ভরপুর থাকে, একটি নির্দিষ্ট বিষয়ে সে মনোযোগ বেশিক্ষণ দিতে পারে না। অনেক ব্যক্তিকে, এটা কিন্তু ছোটদের ক্ষেত্রে না, অনেক বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়, একটা কাজ যখন শুরু করে সে এটা শেষ করতে পারে না। এটা খেয়াল করবেন, কিন্তু অনেক অ্যাডাল্ট মানুষদের মধ্যে এটা থাকে, সে অনেক বড় বড় কাজ সে উদ্যোগ নিচ্ছে, কিন্তু কাজটা সে অর্ধেক পেন্ডিং রেখে সে আরেকটা কাজে হাত দেয়। এটাকে বলে জাম্পিং। জাম্পিং জাম্পিং অভ্যাস। তারা অনেক কিছুতে তারা মানে ভর্তি হয়, অনেক কাজে প্রজেক্ট হাতে নেয়, কিন্তু দেখা যাচ্ছে তারা সেটা শেষ করে না, শেষ না করে আরেকটাতে ঢুকে পড়ে। তো এটা হচ্ছে কমন কিছু অভ্যাস। তারপর তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়। আচ্ছা, যখন নীরবতা বজায় রাখতে হয় সে সকল সময়ে দেখা যায় সে বিরূপ আচরণ করে, সেই বিশেষ পরিবেশ সম্পর্কে সমাহিত থাকে না। কোনো কিছু ভুল করলে এবং তা বুঝিয়ে দিলেও সে ভুল থেকে সে শিক্ষা না নিয়ে বারংবার একই কাজ করতে থাকে। আমরা আর কিছু লক্ষণ দেখি, লক্ষণ আসলে একই সবকিছু, আমরা আরেকটু লক্ষণ দেখি। যেমন এডিএসডি বাচ্চাদের লক্ষণগুলি হতে পারে কিরকম, যে আমরা বিশেষ করে যেহেতু আমরা আমাদের আলোচনাটা অ্যাডাল্টদের জন্য না, বড়দের জন্য না, আমাদের আলোচনাগুলো বিশেষ করে বাচ্চা কেন্দ্রিক, এজন্য আমরা বাচ্চা কেন্দ্রিক কথা বলবো। যেমন তারা স্কুলে ফোকাস করতে না পারা এবং পড়াশোনা ও দৈনন্দিন কাজে অসতর্ক ভুল করা।
দীর্ঘ বিরতির জন্য স্থির বসতে অক্ষমতা, তারা স্থিরভাবে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না। যেমন আমরা তারপরে বড়দের কথা কেন নিয়ে আসি, দেখা যাচ্ছে অ্যাডাল্ট, আপনার বাচ্চাটা একদিন অ্যাডাল্ট হবে, যেমন ডাক্তারের চেম্বারে বেশিক্ষণ বসতে চায় না, বা কোনো সিরিয়ালে বেশিক্ষণ দাঁড়াতে চায় না, দিবা স্বপ্ন দেখার প্রবণতা অনেক বেশি তাদের মধ্যে। মানে এটা আকাশ কুসুম চিন্তা তাদের মধ্যে বেশি, অন্যমনস্কতা, চঞ্চল, অস্থির এবং সহজেই বিরক্ত হওয়ার প্রবণতা, সহজ নির্দেশনাবলী অনুসরণ করতে অক্ষমতা। আসলে তাদের অমনোযোগিতা এবং অস্থিরতার কারণে তারা অনেক মানে যে বিভিন্ন ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে নির্দেশনাবলী দেওয়া হয়, সেই নির্দেশনাবলী, তারা সহজ নির্দেশনাবলীগুলো তারা অনুসরণ করতে অক্ষম হয়ে থাকে। আর অতিরিক্ত কথা বলা, মানে অপ্রাসঙ্গিক অতিরিক্ত কথা বলে, কথা বলার সময় অন্যদের বাধা দেওয়ার প্রবণতা, মানে তারটাই সে গুরুত্ব দিবে, অন্যদেরকে সে বাধা দেয় কথা, ধৈর্য ধরে অপেক্ষা করতে না পারা, দিনের বেলায় অনেক সময় এপিসোডে হাইপার অ্যাক্টিভিটি দেখা দেয়, বন্ধুত্ব করতে অসুবিধা, প্রলোভন প্রতিরোধ করতে অক্ষমতা। আচ্ছা, এইখানে আপনাদের বাচ্চাদের কি এগুলো হয়? কারোর সাথে কি মিলে? একটু কি শেয়ার করবেন? জি আপু, বেশিরভাগ মিলে। ডাক্তারের হ্যাঁ কাছে আপু, যেতে মিলে। চায় না, কোনো একটা অসুস্থ হলেও বলতে পারে না, আর ঠিক জায়গায় একসাথে মানে দীর্ঘক্ষণ বসতে চায় না, হ্যাঁ আপু, দীর্ঘক্ষণ মানে বসতে চায় প্রায় না, এটা মিলে। এটা ছোটদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রে হয় আসলে। বড়দের ক্ষেত্রে হয়। মানে তখন আসলে অ্যাডাল্ট এডিএসডি নিয়ে কিন্তু আমরা আমাদের সমাজে চলতেছি, আমরা বুঝি না মানে বড় বড় এডিএসডি গুলোকে, মানে ওদেরকে জি, নিয়ে আরেক অসুবিধা হয়ে যায় তখন। তো যাই হোক, আসলে এগুলো কমন আসলে। এখন এগুলো আপনারা কমন। আসলে এই জায়গাগুলো আপনারা কিভাবে ম্যানেজ করতেছেন? শান্তা আপু একটু বলবেন? আপু, ম্যানেজ করতেছি বলতে ওদেরকে কিছু ছবি দেখাই, বসার ছবি, বা বলি যে আমি ডাক্তারের কাছে যাব 2 দিন আগে থেকে বলে রাখতেছি যে ডাক্তারের কাছে যাব, এই আমি দাঁত দেখাবো বা চোখ দেখাবো বা ডাক্তারের কাছে যেতে হবে, বা তৎক্ষণাৎ অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তো বলতে পারি না, তখন অস্থিরতাটা একটু বেড়ে যায়, এটা আচ্ছা, বলেই নিয়ে যায়। অনেক সময় ওখানেও অস্থিরতা করে, কিছুটু বুঝাতে চেষ্টা করি, কিছু অনেক সময় বুঝে, অনেক সময় বুঝে না, ওইটা আর কি। দেখ এই বিষয়গুলো আসলে একটা মানে মানে খুবই, আগে থেকে ওকে জানিয়ে দেওয়া যে আমি এক জায়গায় ওকে নিয়ে যাব বা ডাক্তারের কাছে নিয়ে যাব, যে দাঁতের বা হয়তো ছবি দেখে যে দাঁত তোলা হবে, বা ডাক্তারের কাছে ওইভাবে একটা জিনিস মানে বোঝানোর চেষ্টা করি। না আসলে হয়েছে কি আপু, শুধু এডিএসডি বাচ্চাদেরকে না, একদম আপনার অটিজম বাচ্চাদের ক্ষেত্রে কোথাও নিয়ে যাওয়ার আগে অবশ্যই একটু করতে হয় কি, একটু বলে নিতে হয়, একটু বলে ওকে একটু পরিবেশটা সম্পর্কে আগে থেকে ধারণা দিয়ে রাখতে হয়, তখন একটু মিনিমাম ম্যানেজ করা যায়। আর এটা তো একটা বাচ্চাদের লেভেলের একটা বিষয় আছে, কোন বাচ্চারা মানে অর্থাৎ লেভেল অনুযায়ী সে বুঝে আর কি, অতিমাত্রায় যাদের, তীব্রতা যাদের, ওরা হয়তো ওদেরকে ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা আসলে আপু, আমি ম্যানেজ, বিয়ে বাড়িতে নেওয়ার আগেও বলি যে আমি একটু আমরা বিয়ে বাড়িতে যাব, বা বউয়ের দেখে একটু ছবির মতো বলে যে আমরা একটু বিয়ে বাড়িতে যাব, তুমি অশান্তি করবে না, ওখানে দুষ্টামি করবে না, খাবার কেড়ে খাবে না, আমরা একটু চুপ করে বসে থাকবো, ওইভাবেও বুঝাই। 2 দিন বা 1 দিন আগেও ওইদেরকে ওইভাবে বুঝাই। তেমন একটা এখন অবশ্যই করে না, দুষ্টামি করে না, আগে বুঝতো না, এখন কিছুটা বুঝতেছে। আপনার বাচ্চার বয়স কত আপু? আপু 13 বছর। 13 বছর, হ্যাঁ বলেছিলেন আপু, একটু ভুলে রানী। গেছিলাম। আপু আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করার কথা ছিল। হ্যাঁ, যে ক্লাস চলতেছে ওই জন্য আমি বলি যে ক্লাসের হুম পরে হুম। হয়তো নক করব, ওই যে ওই যে ভিজুয়ালটা আপনাদেরকে, পাঠাবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের যে যারা হাইপার অ্যাক্টিভিটি বা অস্থিরতা, অমনোযোগিতা, এটার জন্য যে থেরাপিউটিক কিছু ভিডিও পাঠানোর কথা ছিল আর কি আপনাদেরকে। তো গতকালকে তো আচ্ছা, আপনারা আচ্ছা। যারা ছিলেন, আমি যে আপনার হুম, লাইভে আমার নাম্বারটা দিয়েছিলাম, ওই নাম্বারে নক করলে আমি হ্যাঁ, থেরাপিউটিক ভিডিওগুলো দিয়ে দিব আর কি, কারণ এখানে স্ক্রিন শেয়ার করে বোঝা আচ্ছা, যাচ্ছিল না। জি, জি, আচ্ছা আচ্ছা, জি। এখন আমরা আসি এডিএইচডি হওয়ার কারণ, আসলে কারণ কি আমরা যে কথাগুলো বলতেছি। আসলে অটিজম বলেন আর এডিএইচডি বলেন, সবকিছু আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার,
মানে এইটা তো, এই ব্যাপারে তো আমরা সবাই শিওর, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, স্নায়ু বিকাশ জনিত সমস্যা। আবার এটাকে মনে করা হচ্ছে এটা জিনগত কারণও হতে পারে। তো পূর্বে কারো এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মলিকিউলার সাইকিয়াট্রিক অধ্যাপক রয় প্যারলিসের গবেষণায় উঠে এসেছে যে গর্ভাবস্থায় মানসিক রোগের ওষুধ খাওয়ার ফলে গর্ভের সন্তানের মধ্যে এডিএইচডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন গর্ভাবস্থায় তো আসলে অনেক ওষুধ খাওয়া হয়, এগুলোর প্রভাব কিন্তু বাচ্চাদের মধ্যে পড়ে। তো এটা বলতে যাচ্ছে মানসিক যারা সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য ওষুধ খায় তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। অনেক গবেষক মনে করেন শরীরে জিন ঘাটতি, শিশু খাদ্যে কৃত্রিম রং মেশানোর কারণেও এডিএইচডি হতে পারে, গর্ভাবস্থায় মাদক সেবন এবং ধূমপানের কারণেও হতে পারে। এখন একটা মা কি গর্ভাবস্থায় কি ধূমপান করে আমাদের দেশে? এটা আসলে আমি ঠিক জানি না, এগুলো হচ্ছে গবেষকদের গবেষণার কথাবার্তা আর কি। এগুলো হয়তো মানে ইউরোপিয়ান কান্ট্রির জন্য হয়তো প্রযোজ্য, যারা গর্ভাবস্থায় মাদক সেবন ধূমপান এগুলো। যাই হোক, আমরা এখন করণীয়তে আসি। কি কি আসলে আমরা কি করবো? এই যে আপনি বললেন কোথাও যাওয়ার সময় তাকে বলে নিয়ে যান, বুঝিয়ে যান। শুধু কোথাও গেলে তা না, বাসায় বা স্কুলেও তো তাকে ম্যানেজেবল করতে হবে, তাই না? এখন এই জন্য আমাদের করণীয় হচ্ছে 6 মাসের বেশি এডিএইচডি এর লক্ষণ দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই শরণাপন্ন হবেন। এডিএইচডি আক্রান্ত শিশুর জীবন স্বাভাবিক করে তুলতে পিতামাতাই প্রধান ভূমিকা পালন করবে। তাদের সাথে অধিক সময় মিশতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে। শিশুদের বয়স ম্যাডাম, অনুযায়ী। জি আপু। মানে আমার বাচ্চা তো বোঝে না। ও মানে আমি ডাক্তার দেখাইতে গেলে ওরে ফার্স্টে দুইবার গেছি, তখন আমি ওই যে কেবিনে গেছি। পরে ওই কেবিন নিছি ঠিকই, কেবিনে আর নিতে পারি না ওরে। ও কেবিনে ঢোকে না। মানে ও এত অস্থির সারাক্ষণ, মানে এইদিক সেদিক যাইবো কিভাবে, আটকেই না। এই জন্য আর কেবিনে ঢোকে না। পরে এখন আর যাওয়া বন্ধ দিয়ে দিচ্ছি। এখন ওই যে আপু অনলাইনে আচ্ছা আপু, ওইখানে ওকে কি আপনি যাওয়ার আগে একটু মানে থেরাপি গুলো দিয়ে নেন না, একটু ম্যানেজেবল করে নেন না? না, আমরা তো মানে ভোরবেলায় যদি যাই তাইলে তো ওরে ওষুধ খাওয়ানো পড়ে না, আর যদি ওষুধ খাইয়া নেই তাইলে আবার সমস্যা হয় না তো। আপু ওষুধগুলো কেন খাওয়াচ্ছেন? ওষুধগুলা মানে ওর স্থির থাকার জন্য, অস্থিরতা। আচ্ছা, ওই যে আর কি, ওটা পিজি ওই যে হাসপাতালের আর কি ওষুধ। আচ্ছা আচ্ছা, না এখানে আপু একটা কথা আছে এখন। ওষুধের ব্যাপারে 2 রকম কথা বলি। একটা হচ্ছে প্রথমত, জি। আমি আমি না, শুধু আমি তো পক্ষপাতী না ওষুধের, এবং আমি না, এটা আমার কথা না। এটা আপনি একটু সার্চ দিবেন, যারা এগুলো নিয়ে গবেষণা করতেছে, মানে ম্যাক্সিমাম গবেষকরা কিন্তু ওষুধের পক্ষে না। কারণ হচ্ছে ওষুধ আপনার বাচ্চাকে ব্রেনকে ভোঁতা করে দিচ্ছে, ব্রেনের বিকাশ নষ্ট করতেছে। এখন একটা পক্ষে হচ্ছে যদি তার শারীরিক কোনো সমস্যা থাকে, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল কোনো প্রবলেম যদি থাকে, অবশ্যই ওষুধ খাওয়াতে হবে। ওইটা সম্পূর্ণ ডাক্তারের এখতিয়ার। তবে আমাদের অনেক ডক্টররা যে কাজটা করেন, তাকে অস্থিরতা কমানোর জন্য গেলেই ওষুধ দিয়ে দেয়। আসলে ডাক্তারদের কাছে তো ওষুধ ছাড়া তো আসলে কিছু নাই। এখন আমরা বলি ম্যানেজমেন্টের কথা। এখন ম্যানেজমেন্ট গুলা কি কি, এখন আপনার বাচ্চার সমস্যা অবশ্য আমি জানি না, আমি এটা না জেনেই বলতেছি। এটা হচ্ছে ডাক্তার হয়তো বুঝিয়ে দিচ্ছেন, এখন কিন্তু মা হিসেবে আপনাকে বুঝতে হবে আপনি ওষুধগুলো কেন খাওয়াচ্ছেন। এটা এটা হচ্ছে বিষয়। ম্যাডাম, ওই যে মানে ওষুধগুলো খাওয়াইলে একটু ঘুমায়, ঠিক আছে, কিন্তু এই মানে যে আপু ঘুমায়, ওই পার্কেনিল, আপু ঘুমটাই হচ্ছে ক্ষতিকর। আমি বলতেছি আর কি, পার্কেনিল, ক্লোনিফেস, আর হচ্ছে প্রেনিয়া। তো ওইগুলার পরে ওই যে রাসেল স্যারের কাছে গেছি, আর রাসেল স্যার বললো যে ওইটা একটু বন্ধ দিছি। মানে এত হাইপার, না আপু, মানে এখানে আমি একটা বাড়িতেও কথা বলি। রাখতে পারি না, আপু কি স্থিরতা। আপনি ওষুধ বন্ধ করলে তো হাইপার হবে, কিন্তু পরে ওকে, ডাক্তারে বলছিলেন মানে। আপু ওষুধ বন্ধ করলে সে অবশ্যই হাইপার হবে, কিন্তু জি। আপনাকে অন্যদিকে ম্যানেজমেন্ট দিতে হবে। যেমন আপনি কি তাকে, আমি আবারও আসতেছি, আমরা তো দ্বিতীয় দিনে আমরা প্রথম দিনে রুটিনের কথা বলছি। 1 নাম্বার হচ্ছে আপনি রুটিন ফলো করেন কিনা, 2 নাম্বার হচ্ছে খাবার নিয়ন্ত্রণ করতেছেন কিনা।
এডিএসডি বাচ্চাদের খাবার কন্ট্রোলের উপর কিন্তু ভালো থাকা নির্ভর করে, সাথে থেরাপি। এখন আপনি কি এগুলো করতেছেন কিনা আগে সেটা মানে আপনাকে বুঝতে হবে। রুটিন, থেরাপি এবং হচ্ছে খাবার। আপনি কি জি, খাবার তো ও তো নিজের ইচ্ছে কিছুই খায় না। আচ্ছা মানে আচ্ছা নিজের ইচ্ছা এখন দেখা গেছে মানে ফল ফল খায় নিজের ইচ্ছায়। জি আর জি এমনি যেমন নাস্তা খাওয়াইতে বা কি দুপুরের ভাত খাওয়াইতে গেলেও মানে আমার নিজেরই খাইয়ে দিতে হয় জোর করে তাও। আচ্ছা আচ্ছা যাক, এটা ওষুধের ব্যাপারটা আপনি ডাক্তারের সাথে বুঝে আপনি একটু মানে আরো সার্চ করবেন আপু। এটা কারণ ওর শারীরিক সমস্যা থাকতে পারে, এটা অবশ্য আমি জানি না। আচ্ছা ঠিক আছে আপু, আমরা একটু আগাই। এডিএসডি আক্রান্ত আহ, শিশুর জীবন স্বাভাবিক, আচ্ছা, শিশুদের বয়স অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যে কথাটা বলছিলাম আপু, এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ সহ অন্যান্য খাদ্য উপাদান নিশ্চিত করতে হবে। খাবার কন্ট্রোল, এটা একটা বড় ব্যাপার বাচ্চাদের জন্য। শিশুকে উৎসাহ দিতে হবে এবং ছোটখাটো যে কোনো অর্জনের পুরস্কার দিতে হবে। শিশুকে বিভ্রান্ত করা যাবে না, তাকে সুস্পষ্টভাবে যে কোনো কিছু বুঝিয়ে দিতে হবে। বাইরে খেলাধুলা খেলাধুলায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে, এতে তার পর্যাপ্ত ঘুম হবে। এই যে আপনার প্রসঙ্গে আসতেছে আপু, ঘুমের যে ব্যাপারটা, সে যদি শারীরিক পরিশ্রম করে খেলাধুলার মাধ্যমে বা ব্যায়ামের মাধ্যমে সে যদি ঘুমায়, ওই ঘুমটা হচ্ছে তার আসল। একটা বাচ্চাকে যদি আপনি ভালো মতন খেলাতে পারেন, মানে শারীরিক পরিশ্রম করাতে পারেন তাকে, তাহলে কিন্তু ওই ঘুমটা কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো হবে। কিন্তু ওষুধ হচ্ছে ব্রেনের বিকাশকে মানে নষ্ট করে আর কি। আচ্ছা, এখন আমরা আরো কিছু করণীয়তে আসি, যেগুলো আমরা বারবার বলতেছি। রুটিন, রুটিন হচ্ছে বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য 1 নাম্বার। বারবার বলছি, আমি আগেও বলছি, আজকেও বলতেছি। দৈনিক রুটিন রাখতে হবে এবং রুটিনটা ছবিযুক্ত রাখতে হবে। এই রুটিনের ব্যাপারে আমরা প্রথম দিন অনেক বলেছি, দ্বিতীয় দিনে বলেছি। কারো যদি রুটিনের ব্যাপারে আর কোনো পরামর্শ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর হচ্ছে সকালের নাস্তা। যদি স্কুলের টিচার আপনাদের জানায় যে আপনার সন্তান ক্লাসে গিয়ে নিজের আসনে বসতে চায় না এবং কেবল ছুটাছুটি করে, তাহলে তার সকালের ব্রেকফাস্টের দিকে মনোযোগ দিন। ক্ষুধাবোধ চঞ্চলতা বাড়াই, স্কুলে যাবার আগে তার ভরপেট স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিশ্চিত করুন। যেমন রাতের ঘুমের প্রস্তুতি, ঘুমের রুটিন নিয়ে কিন্তু আমি বলছি আপু, তৃতীয় দিন কিন্তু ঘুমের রুটিন নিয়ে কথা বলেছিলাম। এই রাতের ঘুমের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে বাচ্চাদের অস্থিরতা কমানোর বিষয়টা আর কি। ঘুমটা ভালো যদি হয়, ঘুমটা যদি প্রপার হয়, ঘুমটা যদি শান্তিময় হয়, অবশ্যই তার অস্থিরতা কমানো সম্ভব, আরো অন্যান্য কিছু সহ আর কি। কারণ মেডিটেশন, আমরা তো মেডিটেশনের কথা বলি। মেডিটেশন বা যোগ ব্যায়াম বা ডিপ ব্রিদিং, এসব বিষয় মনকে শান্ত করা ও নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চর্চার জন্য খুব ভালো কাজ দেয়। এই চর্চাগুলো মন স্থির করে এবং একই সঙ্গে শারীরিক অস্থিরতা কমায়। আচ্ছা, হেঁটে আসতে বলুন। যেমন আমরা হেঁটে আসতে বলতেছি কখন, যখন আপনি তাকে কোনো কাজ দিবেন। এক নাগারে কোনো কাজ করতে দেওয়া যাবে না। এক নাগারে যদি কাজ করতে দেন, তাদের অস্থিরতা বেড়ে যাবে এবং আপনার কাজটি হবে না। এই যে আমরা বলছি যে কোনো কাজ ছোট ছোট ভাগ করে করতে দেয়া, এক নাগারে কাজ না করা। আপনি যখন তাকে দিয়ে যে কোনো কাজ করাতে চাচ্ছেন, কাজটা তার অস্থিরতার উপর নির্ভর করে তাকে 10 মিনিট করে বা 20 মিনিট করে কাজটি সময় ভাগ করে দিতে পারেন। 20 মিনিট হয়ে গেলে তাকে একটু বলবেন হেঁটে আসো, একটু কাজে ব্রেক দিতে হবে। কারণ ব্রেক যদি না দেন সে কিন্তু অস্থির অস্থির থাকবে। কিন্তু ব্রেক দিয়ে দিয়ে করলে কাজটা সে ভালোভাবেও করতে পারবে, সে কিন্তু মনোযোগ দিয়ে কাজটি সে বুঝতেও পারবে। আচ্ছা, বাসায় তার চঞ্চলতা বেশি দেখলে তাকে হেঁটে আসতে বা একটু ঘুরে আসতে বলুন। মানে অনেক সময় একটু বাইরে ঘুরে আসার ব্যাপারটা তাহলে হয় কি, তার ব্রেইনের বিকাশটা ভালো হয়, সে হয়তো একটু স্থির হয় আর কি। বাইরে হেঁটে আসা তাকে তাৎক্ষণিকভাবে স্থির করবে এবং সেটি তার জন্য ব্যায়ামের কাজও করবে। ঘরের বাইরে ঘুরে আসা এবং ব্যায়াম এডিএসডি শিশুদের চঞ্চলতা হ্রাসে সহায়ক। আচ্ছা, বোর্ডম বক্সটা হচ্ছে শিশুকে আকর্ষণ করে এমন কোনো কাজ না থাকলে সে অস্থির চঞ্চল হবে, এটা স্বাভাবিক। বিশেষ করে এডিএসডি বাচ্চাদের যদি কোনো কাজ না থাকলে তারা অস্থির হয়ে যায়, তাদেরকে কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে রাখতে হয়, এজন্য রুটিনের কথাটা আসে। তাই তার জন্য একটি বোর্ডম বক্স তৈরি করুন। এই বক্সে সে যেসব জিনিস পছন্দ করে সেসব জিনিস রাখতে পারেন। একই সাথে যেসব জিনিস পেলে সে সময় কাটাতে পারে
যেমন ছবি আঁকার সরঞ্জাম, লোগো সেট, তার পছন্দের কোনো পোশাক ইত্যাদি। মাঝে মাঝে এই বাক্সের জিনিসপত্র পাল্টে নিন যাতে সে এটি নিজেও একঘেয়েমিতে না পড়ে। অন্যান্য সময়ে বাক্সটি চোখের আড়ালে রাখবেন, শুধু প্রয়োজনের সময় সেটি বের করুন। মিউজিকের ব্যবহার। এডিএসডি বাচ্চাদেরকে যদি আপনি হেডফোন দিয়ে যে কোনো একটা মানে সফট মিউজিক তাকে যদি দেন, সে কিন্তু ভালো বোধ করবে। এক্ষেত্রে আমরা প্রথমে বলি, কোরআনের যে সূরা আছে, যে কোনো একটা সূরা আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে তাকে ছেড়ে দিয়ে হেডফোন দিয়ে বসিয়ে রাখতে পারেন। কারণ সূরা শুনলে, কোরআনের সূরা যখন শুনবে, সেই সুরটা মানুষের ব্রেনকে প্রশান্ত করে, আরাম দেয়, এতে কিন্তু একটা ভালো ফিল হয়। আর কোরআনের সূরা কিন্তু নিরাময়, এটা আমরা সবাই জানি। আর আপনি যদি কোরআনের সূরা না দেন, সেক্ষেত্রে আরো মিউজিক আছে, তার পছন্দের কোনো একটা গান তাকে আপনি দিয়ে, বা পছন্দের কোনো ছড়া, পছন্দের কোনো রাইমস, এগুলো তাকে ছেড়ে দিয়ে রাখতে পারেন। কানে হেডফোন দিয়ে দিলে ভালো, কানে হেডফোন দিয়ে দিলে ওর মনোযোগটা ওখানে ওই ওই মিউজিকের মধ্যে থাকবে। তো সে যদি আপনি ধরেন আধা ঘন্টার জন্য যদি একটা মিউজিক দেন, সে আধা ঘন্টা চুপচাপ সেটা শুনলো। অর্থাৎ সে কোন মিউজিকটা শুনতে পছন্দ করে, তাকে সে মিউজিকটা দিতে পারেন। তো এটাকে মিউজিক থেরাপি বলে, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, কোয়াইট আমার এনভায়রনমেন্ট। বাচ্চার জন্য এই জি আপু। ব্লু মানে কোনো ইয়ারফোন বা ব্লুটুথ কানে নিতে চায় না। আচ্ছা ও আচ্ছা। খালি ফেসবুক চালাইতে ভালোবাসে। না আপু, ভালোবাসে ঠিক আছে, কিন্তু আপনি যখন আবারও ওই যে রুটিনে আসতেছে আর কি, যখন তাকে রুটিন ধরে ধরে কাজ করাবেন, তখন সে আস্তে আস্তে অভ্যাসটা কমে যাবে। কারণ রুটিনে তো এতটা থেকে এতটা এটা করবে, এতটা থেকে এতটা ওইটা করবে। এখন যে টাইমে সে ফেসবুক ধরবে, তখনই তাকে আপনি রুটিনের দিকে আঙ্গুল দিবেন, এই টাইমে ম্যাডাম, তোমার ওই যে এই বললাম কাজ। যে ও মানে গাড়ির প্রতি খুব আকর্ষণ, ফেসবুকে গেল মানে মোবাইলে ওর শুধু গাড়ি, মানে খালি হ্যাঁ, গাড়ির ওইটা প্রতি ওইটা আপনি আকর্ষণ। ওইটা ওই ওই টেকনিকটা আপনি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারেন। যখন আপনি কোনো কাজ করাতে চাচ্ছেন, তখন সাময়িকভাবে জি। ওরকম গাড়ি, বিভিন্ন গাড়ির কালেকশন তাকে দিতে পারেন। হ্যাঁ, যে তার গাড়ি পছন্দ, আপনি বাস্তবেও কিন্তু তার জন্য বিভিন্ন গাড়ি কিনতে পারেন, ছোট ছোট। আমি এমন বাচ্চাও দেখছি শুধু গাড়ি কালেকশন করে, রঙিন রঙিন গাড়ি কালেকশন করে একটা বাচ্চা। তো এটা আসলে যে মানে আমার আপনি, বাচ্চা মানে গাড়ির প্রতি। হ্যাঁ, তার শখটাকে আপনি কাজে লাগাতে পারেন আর কি। তো কোয়াইট এনভায়রনমেন্ট যেটা আমরা বলছি, বাসায় অনেক সময় বাসার পরিবেশটা অনেক সময় পজিটিভ থাকে না। এটা কিন্তু বাচ্চার উপর অনেক ইফেক্ট পড়ে। এই যে মনে করেন বাবা মায়ের মধ্যে ঝগড়া, বা যদি জয়েন্ট ফ্যামিলি হয়, মানে দেখা জি। যাচ্ছে কি একটু খুনসুটি থাকে, হালকা মানে মনোমালিন্যতা থাকে, এগুলো কিন্তু বাচ্চাদের উপর অনেক প্রভাব পড়ে। তো এই জন্য বাসার পরিবেশটা চেষ্টা করবেন, এনভায়রনমেন্টটা শান্ত রাখতে, যে সেখানে তার না জন্য কি। ম্যাম, আমার বাচ্চার জন্য তো মানে বড় বাড়ি চাই একবারে। আমরা এখন একা থাকি একলা বাড়িতে। আসলে আপু কি জানেন, ভাড়া বাড়ি কিন্তু অনেক ইয়া থাকে, মানে এটা একটা ভালো দিকও আছে। কিন্তু কথা হচ্ছে, এটা আপনি আপনি বুঝবেন আপনার পরিবেশটা কিরকম। যদি আপনার পরিবেশটা আপনার পক্ষে না থাকে, তখন তো অবশ্যই মানে একা থাকতে হবে। আবার অনেক সময় ভরা জি, বাড়ির, মানে বড় বাড়িতে সুবিধা আছে বলতে মানে সবাই ও দেখে, বা হ্যাঁ কি হ্যাঁ, কথা বলে সবাই ওর সাথে, এটা একটু সুবিধা আছে। সুবিধা কিন্তু আছে কিন্তু, ও হ্যাঁ, মানে যখন একটু বেশি দুষ্টামি করে, এটা তো আবার অনেকে মানে না, পছন্দ করে মানতে না, চায় না। অনেকে অনেকে জিনিসটা বুঝে না। জি। এখন এই জন্য কি জানেন, এই কোর্সগুলো আসলে পরিবারের অন্য থেকে করানো উচিত। দাদা দাদি, চাচা চাচি, এদেরকেও করানো উচিত। এই জন্যই মানে এইগুলো আমরা সচেতনতাগুলো আমরা আসলে ছড়াতে চাচ্ছি। শুধু বাবা মা শিখবে কেন, বাবা মায়েরই কি একা দায়িত্ব? এটা আর কি, সবাই বুঝার ব্যাপার আছে। আচ্ছা, যদি আমাদের ভিডিওটা শেষ হয়ে যায়, আপনারা কিন্তু এই লিঙ্কে আবার জয়েন করবেন, ঠিক আছে? আর ইয়ে হচ্ছে, এটা কিন্তু 8 মিনিট পরে ঢুকতে দেয়, 8 মিনিট অপেক্ষা করতে হয় আর কি, এটা বলে রাখলাম। জি। আচ্ছা, যদি বাসার পরিবেশ শান্ত রাখুন, যেমন সেখানে তার জন্য কিছু বই, পাজেল, কালারিং বুক রাখতে পারেন। আপনার অতি চঞ্চল শিশুটি যেন সেখানে গিয়ে শান্তভাবে সময় কাটানোর কিছু উপকরণ পায়, এমন আয়োজন করুন। আচ্ছা, ব্যায়াম। ব্যায়াম রুটিনের সাথে ব্যায়াম, আপনার শিশুর দৈনন্দিন রুটিনে ব্যায়াম যুক্ত করুন। প্রতিদিন অন্তত 20 মিনিট তাকে ব্যায়াম করানোর চেষ্টা করুন। এটি দিনভর তার চঞ্চলতা হ্রাস করবে। তার মধ্যে হতাশাবোধ এবং উদ্বেগ থাকলে সেটিও ব্যায়ামের মাধ্যমে নিরসন হয়। আপনি শান্ত থাকুন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই যে বাচ্চার কারণে বাবা মা অস্থির হয়ে যায়, বাবা মায়ের মধ্যে মানে আহ
বাবা মায়ের মধ্যে কিন্তু প্রেসার তৈরি হয়, নানান রকম স্নায়বিক সমস্যা, দুর্বলতা তৈরি হয়। এখন আপনি শান্ত থাকাটা আগে জরুরি। এই জন্য আমি কিন্তু আরেকটা জিনিস, আমার একটা ক্লাস নিব আপনাদেরকে। আপনি কিভাবে ভালো থাকবেন, শুধু অনলি আপনি আপনি আপনার নিজের উন্নয়ন। শিশুরা আপনার আচরণ অনুসরণ করবে, কারণ আপনি যখন আপনি আপনি ম্যাডাম যদি একটা কথা, জি জি আপু বলেন। ম্যাডাম ওই আমার রাকিবুল কাদের, তো সে তো আপনার ওই মানে শুনতে পারে না। এখন ওকে ব্যস্ত রাখার জন্য তো আপনাকে বলছি, কম্পিউটারে দিছি, তারপর জিমে দিলাম। জি এখন আপু। যায়, হ্যাঁ, কিছুদিন যাওয়ার পরে ও এবার দেখে যে হয়তো বা একটু ভুল হয়েছে, ওর একটু ধমক দেয় কেউ বা কিছু বলে, বা হালকা করেও কিছু বললে ওর মাইন্ডে এত লাগে, মানে এখানে যাবে না, তারপর ঘরে এসে চিল্লাচিল্লি করে, এই আর কি। আর আরেকটা আপনাকে তো বলছি, ও মারামারি করার অনেক অভ্যাস আছে, মানে হুম। মানে আর ইমিডিয়েট ছোট বোনটারে মানে বেশি সহ্য করতে পারে না আর কি। এখন আপু ওই যে এখন ও জিম, ওকে জিমে তো যাচ্ছে ওর না, হাতটা দারুণ। জি, জিমে তো যাচ্ছে না, জিমে যাচ্ছে। জিমে যাচ্ছে, হ্যাঁ। এখন আমি জিমে যাচ্ছে যে আরো ভয় পাচ্ছি, মানে হাতটা তো শক্ত হয়ে যাচ্ছে, মানে মেয়েগুলারে মারে যে অনেক কঠিন লাগে, মনে হয় যে অনেক জোরে তা লাগে। আপনি ওকে আমার সাথে আরেকদিন বসাই দেন না। আমি তো চাইছিলাম যে আপনি একটু বলেন, এটা করো ওইটা করো, এগুলো শুনতে পারে না, আমি ওরে নিয়ে তো এই জন্য সমস্যা। না ওই ওই যেটা ও পছন্দ করতেছে না আপু, ওইটা আপাতত বলিয়েন না। আপনাকে তো বলছিলাম ওকে আনন্দের হ্যাঁ, কিছু দিতে হবে আর কি, আনন্দের কিছু। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু ফোন করেন আর কি, আপনি সময় করে আপু। ও আচ্ছা। জি আপু। আচ্ছা, ও যে নেগেটিভ কিছু যে শুনতে পারে না, এটার জন্য কি করতাম বলেন তো? নেগেটিভ কিছু শোনাবেন না ওকে আপু। ও যেটা শুনতে পারবে না এটা কেন শোনাবেন? এটা তো আমি আপনাকে বলছি যে যেমন আপনি ওকে স্কুলে, আপনি যে বলতেছেন স্কুলে যেমন স্কুলে যেতে বললে পছন্দ করবে না, স্কুলে যাওয়ারও এখন দরকার নাই, কারণ ওর বয়স হচ্ছে 17। আমি তো ওর হিস্ট্রি জানি, 17 বছর হয়ে গেছে এখন। ওর স্কুলে দরকার হলে সে পরে যাক না। এখন যে স্কুলে যেতে পছন্দ করতেছে না, তাকে আপনি কিভাবে স্কুলে নেওয়াবেন? আগে ওকে ওকে মনকে রেডি করতে হবে। ওর মন যদি রেডি না হয়, আপনি ওকে কিভাবে স্কুলে ঢুকাবেন? এখন আর বয়স হচ্ছে 17, এমন না যে তার বয়স 7 বছর। এই জন্য তার মনকে পজিটিভ করার জন্য যেমন আপনাকে বললাম না, তাকে জিমে দেন, দরকার হলে সে তাকে ভালো ভালো মুভি ছেড়ে দেন, একটু মুভির কালেকশন দেন, সুন্দর সুন্দর মুভি ছেড়ে দেন। তার ছোটবেলা থেকে মনটা আপনার দেখে না, মানে ওর এত ধৈর্য নাই, মানে গান শুনবে একটু, জি ফেসবুক জি দেখবে একটু, এরপরে এরকম। ওই যে আপু, আর আপনাকে আপনাকে তো আমি ছবি তুলে পাঠাইছিলাম একটা রিপোর্ট লিখে, ওইটা থেকে দেখেন না কোনটা কোনটা ফলো করা যায়, যেটা ওর জন্য প্রযোজ্য ওটা আপনাকে ফলো করতে হবে আপু। মানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপু। আপনি আমার সাথে কাউন্সিলিং হচ্ছে মনে হয় গত মাসে না? জি অন্তত জি, পক্ষে আপু দেখেন না 3 মাস 2 মাস এভাবে ভাগ করে করে আগাতে হবে। এখনই অধৈর্য হবে না। যেমন আপনার সাথে আমার কথা বলার পর আপনি তাকে জিমে ভর্তি করে দিচ্ছেন, তাই না? জিমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আপনাকে আমি আরেকটা কথা আপু শিখাই দিয়েছিলাম, ওর যতগুলো ভালো গুণ আছে ওর ভালো গুণ নিয়ে কথা বলেন আপু। মানে ও যেমন করবেই করুক, কিন্তু ও তুমি ভালো দেখেন না, আমি ওর সাথে কথা বলছিলাম যে প্রথম দিন আমি কি বলছিলাম, ও আপনার থেকে জেনে নিছি না ওর ভালো গুণগুলো কি কি। তুমি বাসায় হুম কাজ করো, হুম। তুমি আম্মুকে স্কুল থেকে আগায় নিয়ে আসো, এগুলো বলেন না, এগুলোর জন্য ওর প্রশংসা করেন। ও তো বড় বাচ্চা আপু, ওকে ওর প্রশংসা করতে হবে। এটাই ওর সাইকোলজিকে প্রস্তুত করতে হবে স্কুলে নেওয়ার জন্য। তো এই জন্য আপনার আপনার শান্ত থাকাটা জরুরি। আপনি যদি মানে অস্থির হন বা হতাশ, যেমন আপু আপনি হতাশ হচ্ছেন, এখন আপনার হতাশ হওয়া যাবে না। আপনি মিনিমাম 3 মাস ফলো করেন আগে, আর ওর ভালো গুণগুলো বলেন, এই আর কি। আচ্ছা। এখন তো একটা ওই যে বোনদেরকে মারে, যে আমি তো থাকি না বাসায়, একটু যে একটু হলে মারামারি করবে, তো এখন হাতটা এত শক্ত হয়ে গেছে বুঝছেন, মানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপু ওর জন্য পুরস্কার ঘোষণা করেন, তাইলে ও না মানলে ওকে কি পুরস্কার দিবেন? কারণ আর সে তো ওর জন্য আমি মানে ও এখন যেটা বলে আমি সেটাই করতে চাই আর কি। এখন দেখতেছি ও চাহিদা দিন দিন বাড়তেই আছে, মানে এই অবস্থা। না, মাইটটা মাইটটা বন্ধ করার জন্য আপাতত ওকে একটু পুরস্কার টুরস্কার দেন না। ও তো বড়, তো বড়দেরকে একটু বড়ের মতো করে আগাইতে হবে, এটা আর কি ওর পছন্দ। মানে যদি বলেন, কিরকম, জি কিরকম পুরস্কার দেয়া যায়, ও তো আচ্ছা বড়। আপু আমি বলি আমাদের এটা এখন 3 মিনিট পর শেষ হয়ে যাবে তো।
আমি একটু শেষ করে আবার শেষ হয়ে গেলে আপনারা 8 মিনিট পরে জয়েন করবেন, ঠিক আছে? আবার জয়েন করবেন। আচ্ছা, জি আপু, আপনার সাথে তো আমার কথা হয় সব সময়, অসুবিধা নেই আপু। আচ্ছা, স্থির বসিয়ে রাখার কৌশল। যে এডিএসডি শিশুটি বসতেই চায় না এবং চাঞ্চল্য কখনোই থামে না, তাকে এক জায়গায় বসিয়ে রেখে তার এনার্জি রিলিজ এর পদ্ধতি বের করুন, যাতে সে তার চাঞ্চল্য সহ বসে থেকে অন্য কাউকে বিরক্ত না করে। এক্ষেত্রে তাকে তার হাতে স্ট্রেস বল বা অন্য কোনো কিছু ধরিয়ে এক জায়গায় বসিয়ে রাখতে পারেন, যাতে সে সেটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, আমরা এডিএসডি বাচ্চাদেরকে স্থির রাখার জন্য কিছু কৌশল একটু আমরা শেয়ার করি, যেমন ছবি আঁকা। ছবি আঁকা হচ্ছে সবচেয়ে একটা বড় ওষুধের মধ্যে একটা ভালো ওষুধ। তারপর হচ্ছে খাবার নিয়ন্ত্রণ। এডিএসডি বাচ্চাদের খাবার নিয়ন্ত্রণ হচ্ছে একটা আলাদা বড় ক্লাস। আমরা কিন্তু কিছুদিন আগে এডিএসডি বাচ্চাদের খাবার নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছিলাম। এটা আলাদা করে ক্লাস নিতে হবে খাবার নিয়ন্ত্রণের উপরে। আকর্ষণীয় যে কোনো আর্টের খাতা বা পেইন্ট টেবল দিন তাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা কিন্তু মানে কিছুদিনের মধ্যে এডিএসডি 2 দিনের একটা ওয়ার্কশপ নিব আর কি, আমরা ওয়ার্কশপ করব। এখন আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ এডিএসডিটা অনেক বড় চ্যাপ্টার। এটার উপর আমাদের আলাদা কোর্স আছে, আমরা এটা নিয়ে আমরা ওয়ার্কশপও করব। সেখানে কিন্তু আমরা অকুপেশন থেরাপিস্টকে নিয়ে আসবো 2য় দিনে। তা আপনারা সরাসরি থেরাপিস্টের প্র্যাকটিক্যাল থেরাপিটা দেখার জন্য ওই ওয়ার্কশপে থাকলে আপনারা উপকৃত হবেন। আচ্ছা, এখানে আমাদের আরেক মিনিট এটা আছে। কোথায়? আপু আবার জয়েন করলে তখন কথাটা বলিয়েন, আমি একটু শেষ করি, 1 মিনিট আছে। আরটা হচ্ছে আকর্ষণীয় যে কোনো আর্টের খাতা বা পেইন্ট টেবল স্কুলের সাথে কথা বলবেন। স্কুলে যে অস্থির করে, স্কুলের টিচারদের সাথে আপনাদেরকে কথা বলতে হবে। ওর যে প্রবলেমটা আছে, যদি সে নর্মাল স্কুলে পড়ে, নর্মাল স্কুলের টিচারকে জানাতে হবে, কারণ নর্মাল স্কুলের টিচারদের এই ট্রেনিং গুলো থাকে না, এটা বুঝতে হবে আর কি আমাদেরকে। আচ্ছা, এখন ব্যালেন্স বোর্ড। ব্যালেন্স বোর্ডের কথা বলছিলাম, আমি এই ভিডিও দেখিয়েছি। যারা দেখেছেন, না দেখলেও আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আচ্ছা, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলছি, একটু আপনারা যাদের দরকার হচ্ছে তারা লিখে নেন। 01874791434। আপু 018744714 আমি বলি 01874791434। আপু আপনি এখনই নক দেন আমাকে, এখন ভিডিওটা শেষ হবে, 8 মিনিট পরে অপেক্ষা ঢুকতে হবে সবাইকে। আচ্ছা, ব্যালেন্স বোর্ড 01874791434। 1434। জি জি জি, এখন ভিডিও শেষ হলে আমাকে নক দিয়ে দরকার হলে, 8 মিনিট তো বসে থাকবো, তাই না? আচ্ছা, ব্যালেন্স জি জি বোর্ড, জি ওজন কম্বল। আমি বলি ব্যালেন্স বোর্ড, ওজন কম্বল, পাজল ম্যাচিং, জিম বল, এগুলা কিন্তু ইউজ করতে পারেন। টেম্পোলিন, ও থেরাপিউটিক ইনস্ট্রুমেন্ট আর কি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ব্যালেন্স বোর্ড, জি ওজন কম্বল,